দর্শক স্বাগত সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসান রিয়াজ। স্বাগত আপনাকেও। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। প্রথমেই যদি যাই, আজকে 2 আগস্ট, জুলাইয়ের দ্রোহের দিন। কিন্তু এই জুলাইয়ের আন্দোলনে 2 বছর পার হতে না হতেই আমরা কি জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে দ্বিধাবিভক্ত দেখতে পাচ্ছি কিনা? বিশেষ করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে ফেসিবাদের তারা আগস্ট মাস ঘিরে ফেসিবাদের কার্যক্রম দেখা যাচ্ছে। ইভেন কি পুলিশ সদর দপ্তরের থেকেও একটা সতর্ক দেওয়া হয়েছে সকল পুলিশের উদ্দেশ্যে, যেন পুলিশের গাড়িতে হামলা হতে পারে। তো আপনার কাছ থেকে শুনতে চাইব যে জুলাই কেন্দ্রিক যে সমস্ত দল ছিল ফেসিবাদের বিরুদ্ধে, তাদের মধ্যে এই অনৈক্য বিভেদ কেন? ধন্যবাদ আপনাকে জনাব কাঞ্চন ভাই, ধন্যবাদ আমার সহ-আলোচক তাহসান রিয়াজ সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা দেখবেন, আমরা কি প্রত্যাশা করেছিলাম। আপনার এখানে বহুবার আমরা টকশোতে এসেছি, একটা ভয়, একটা শঙ্কা, একটা নিরাপত্তাহীনতা নিয়ে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত চলতে হচ্ছে। তারপরও কিন্তু আমরা রাজপথ থেকে সরে যাইনি এবং দীর্ঘ 15 বছর আমরা ধীরে ধীরে অত্যাচার নির্যাতনের পর যে একটা কনসেপ্ট দাঁড় করাতে পেরেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আমাদের সাংবিধানিক সংস্থাগুলিকে উনি নগ্ন দলীয়করণ করে অকার্যকর করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকার কেড়ে নিয়েছে, গুম খুন আয়নাগরের মাধ্যমে সাধারণ রাজনৈতিক শক্তিকে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে উনি নিয়ে গেছে। এই যে একটা আন্দোলন সংগ্রামের সর্বশেষ পরিণত হলো এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যে চূড়ান্ত বিজয় আমাদের। তো সুতরাং আমরা মনে করি এই ধারাবাহিক আন্দোলন সংগ্রামে এই জুলাই আন্দোলনের যারা শক্তি, এদের মধ্যে অনৈক্যটা আমাদের জন্য সত্যি একটা দুশ্চিন্তা এবং দুর্ভাগ্যের বিষয়। কারণ আমাদের টার্গেট কিন্তু সবার এক, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, একটা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ তৈরি করা। যার জন্য দেখবেন আমি যে দলটার আজকে প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলে আমাদের নেতা তারেক রহমানের একটাই স্লোগান ছিল, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ সবার আগে আমরা যদি বাংলাদেশটাকে আমরা ধারণ করতে পারি, তাহলে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ সবকিছু বিসর্জন দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু আমি জানি না তাহসান আমার সাথে স্বীকার করে কিনা, কিন্তু আপনি দেখবেন আমরা ব্যক্তিগতভাবে মনে করি বা আমার দলও মনে করে, যদি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতারা, এনসিপি তো পরে হয়েছে, নেতারা যদি এই সরকারে না যেতেন, তাহলে আমরা যারা রাজনৈতিক দলগুলি ছিলাম বাইরে থেকে একটা পেশার গরু হিসেবে সরকারকে কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে পারতাম। কিন্তু লাস্টে কি হয়েছে? আজ গতকালকে দেখেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব জিল্লুর রহমান একটা কথা বলেছে, আপনি দেখেছেন, যে ডক্টর ইউনূস সরকার এই ছাত্রদেরকে ক্ষমতার লোভে বেশি উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে, একটা বিভাজন তৈরি হয়েছে। শুধু কি ক্ষমতায় এনসিপি, যদি বর্তমানে এনসিপির নেতারা ক্ষমতায় দেওয়ার কারণে কি এই বৈষম্যটা তৈরি হলো? না, এইটা না, আমি একটা সত্য কথা বলি, আমি বলি আপনাকে। তাহসিন আমাকে একটু অফ দ্য রেকর্ড বলতেছিল, ওই আমরা যখন এই অনুষ্ঠানে আসি তার আগেই বলতেছিল যে বিএনপি যেন ঠেলেই জোর করে তাহসিনদের বিরোধী দলে ঠেলে দিচ্ছে। না, সেটা না। আমি একটা কথা বলি যে আপনি দেখেন, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি তারা তাদের অবস্থানে থেকে যদি সরকারে থাকতো, কোনো সমস্যা ছিল না। এক সময় তারা কিন্তু একটা রাজনৈতিক অভিলাষ তাদের মধ্যে জন্ম হয়েছে।
তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং কারো কারো অভিযোগ যে ডক্টর ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি বাংলাদেশে তৈরি হয়েছে। তখন কিন্তু এই জুলাই অভ্যুত্থানের শক্তিগুলির মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে উঠেছে। কি সেটা কি হলো, যে আসলে কি এই গণতন্ত্র ক্ষমতায় থাকাকালীন সময় যদি আমি বলি যে যদি আরেকটু উল্টা দিকে বলি, হ্যাঁ, যে আপনার দলেরও তো ৩-৪ জন ছিল এই সরকারে। হ্যাঁ, না বলি, আমি নাম বলি, নাম বলেন। ১ নম্বর শাহাবুদ্দিন চুপ্পু ছিল, ২ নম্বর ছিল বর্তমান পররাষ্ট্র কি বলে মন্ত্রী ছিল মানে খলিল সাহেব, মানে ৩ নম্বর ছিল এই যে বিডা চেয়ারম্যান। হ্যাঁ, তারপরে আমলা যারা ছিল তাদের আমি বাদ দিলাম। আমি একটা বলি, ইউনূস সরকারের সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা একটা হলো যে আওয়ামী লীগের আমলে প্রশাসনে প্রায় 700 থেকে 800 লোকে ওএসডি করে রেখেছিল। তাদেরকে তাদের অধিকার যে একটা তার চাকরি জীবনে তাদের প্রমোশন, তাদের মর্যাদা প্রায় এগুলিকে দেওয়া হয়নি। কিন্তু ইউনূস সরকার এসে যেটা আমাদের মূল ফোকাস পয়েন্ট ছিল যে বৈষম্য, এই বৈষম্যকে দূর করতে গিয়ে উনি কিন্তু অনেককে তৎকালীন প্রায় 700 লোককে প্রমোশন, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে কিছু কিছু লোককে আবার কিন্তু প্রশাসনে নেওয়া হয়েছে। এখানে গিয়ে যখন নিতে গেল তখন আপনি দেখেন হয়তো বিএনপি চেষ্টা করেছে আমাদের 2টা লোক যাক, হয়তো জামাত ইসলাম চেষ্টা করেছে তাদের কিছু লোক, এনসিপি মনে করেছে আমরা নতুন আমাদেরও কিছু সমর্থক তৈরি করি। এই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমাদের ঐক্যটার মধ্যে কিছুটা হলো একটা সন্দেহ দানা বেঁধেছে। তো এই অবস্থা কিন্তু এখন আমরা দেখেন আপনার একটা নির্বাচন হয়েছে বাংলাদেশের, আমরা ডক্টর ইউনূস সরকারের যদি সবচেয়ে ভালো কোনো সফলতা থেকে থাকে বেস্ট হলো একটা ভালো নির্বাচন তারা করে দিয়েছে। আপনারা ক্ষমতায় আসছেন এইজন্য ইউনূস সরকারের এইটা প্রশংসা করতেন। আমি ক্ষমতা না, যদি ক্ষমতা না আসতেন তাহলে আর বলতেন না। কাঞ্চন ভাই আমি একটু দেখি, আপনি দেখেন এটা আপনি নির্ভরভাবে আপনি বিচার করবেন না, নিঃসন্দেহে না। বিএনপি এর আগেও দেখবেন যখন আওয়ামী লীগের মতো একটা ভালো মানে একেবারে গ্রাসরুট লেভেলের রাজনীতি দল, তাদের সাথে ইলেকশন করেও কিন্তু আমরা জয়লাভ করেছি। এটা 91 সালে হবে, 79 সালে আপনি দেখেন, যদিও আওয়ামী লীগ তখন বিধ্বস্ত, কিন্তু 91 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা নিশ্চিত ছিল। আমার এখনো মনে আছে মানে ক্যাবিনেট ফর্ম হয়ে গেছে আমার মনে, আমি তো তখন স্টুডেন্ট ছিলাম, আমি পত্রিকা দেখেছি যে এই মন্ত্রী হচ্ছে তাদের। আমরা তাদেরকে পরাজিত করেছি, আবার 2001-এ তাদেরকে আমরা পরাজিত করেছি। সুতরাং আমাদের শক্তিতে আমরা বা জনসমর্থনে আমরা কম ছিলাম না। তো এবার আওয়ামী লীগ নাই, তা যার জন্য পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু মানুষের মনে এই ধারণা ছিল বিএনপি ক্ষমতায় চলে গেছে। না, তারপরও আমরা বলবো যে তারপর আমি দেখি ভালো তারপরও দেখি এই নির্বাচনে আপনি দেখেন জামাতে ইসলামের বিস্ময়কর উত্থান। 8%-এর উপরে তারা কোনোদিন ভোট পায় নাই, সেখানে এবার তারা 31% না 31% ভোট পেয়েছে। এনসিপির মতো একটা রাজনৈতিক দল নতুন এবং তারা বেশি নমিনেশনও দিতে পারেনি, তারপরও কিন্তু 6টাতে তারা জয়লাভ করেছে এবং অনেকগুলি কম্পিটিশন করেছে। আমি মনে করি পজিটিভ না, কিন্তু ঠিক আছে, আমরা যে পয়েন্টে ছিল আমার মনে আমি একটু তাহসিন থেকে ঘুরে আসি। তাহসিন যে জিনিসটা আসলো যে এই যে এই ঐক্যটা 2 বছরের মাথায় ভেঙে গেল কেন? ভেঙে গেল বলতে আমি বোঝাচ্ছি যে এখন আপনারা একে অপরের বিরুদ্ধে বলতেছেন, বিএনপিকে আপনারা শত্রু জ্ঞান করে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করতেছেন। কেউ কেউ আরেকটু বাড়তি গিয়ে বলে যে রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে আপনারা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। আন্তরিক ধন্যবাদ যারা শুনছেন আমাকে, এবং এবিএম মোশাররফ ভাই আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার, তাকে শুনছিলাম আমি। দেখুন, এইখানে প্রথমত মানে আমাদের জুলাইয়ের আগে যখন আমরা আগের সময়টা যখন আমরা দেখব, তখন আমাদের তো একটা কমন গোল ছিল, সবার একটা কমন গোল ছিল। এবিএম মোশাররফ ভাইদের লম্বা সময়ের একটা আন্দোলনের গোল ছিল এই জালিম শাহীর পতন। এবং পরবর্তী সময়ে যখন ছাত্র আন্দোলন শুরু হলো, ছাত্র আন্দোলন একটা নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করেছিল। তারপর যখন এরকম হত্যাযজ্ঞ যখন দেখলো, হাসিনার মূল রূপটা যখন উন্মোচিত হলো ছাত্র সমাজের কাছে, একদম জেনারেল ছাত্র সমাজের কাছে, তখন তাদেরও একটাই টার্গেট তখন ফিক্স হলো যে এই সরকারকে তারা পতন করবে। ফলে সামগ্রিকভাবেই সকল পলিটিক্যাল উইংয়েরই একটা কমন গোল ছিল যে তাদের মানে দ্বারা উপর হওয়া যে জুলুম, এই জুলুমের অবসান তারা চায় এবং সরকারের পতন তারা চায়। ফলে সেটা হয়েছে। এরপরে এবিএম মোশাররফ ভাইরা যেটা চেয়েছে সেটা হয়নি। মানে তারা কি চেয়েছে? তারা চেয়েছে পলিটিক্যাল ফিল্ডে কেউ থাকবে না, নো ওয়ান উইল বি দেয়ার।
না কেন তারা না না থাকবে বাই না, ডিফল্ট তারা আমি তো- আমি ভেঙে বলে দিচ্ছি, মানে আপনার প্রশ্নটাই নিব আমি। কিভাবে থাকবে না, ধরেন আওয়ামী লীগ তো চলে গেল, দি হাইয়েস্ট ধরেন ভোটার শেয়ার আগে তাদের ছিল, তাদের নিকৃষ্টতম পতনের মাধ্যমেই তারা গেল, তার মানে তাদের ওই ভোটার যে ক্লাস্টারটা, ওই ক্লাস্টারটা তাদের সাথে সাথে ধ্বংস হইল, এবং সেটা যতটুকু রয়ে গেছে এখন ইজ এ ভেরি লো একটা প্রোফাইলে রয়ে গেছে। ফলে দেখেন যে মোশাররফ ভাই কিন্তু এটা বলতেছিলেন যে জামাত ইসলামের ভোটের পার্সেন্টেজ কখনো তারা 8 বা 9% ভোট, তার চেয়ে বেশি কখনো পায় নাই, এবং একটা অ্যাজাম্পশন ছিল জামাতের মোট ভোটার, তখন বলা বলি হইতো পলিটিক্যাল ফিল্ডে যে জামাতের মোট ভোটার ধরেন 2 থেকে 5%। ফলে না ওইটা ছিলই, অতীতের নির্বাচনগুলোতে তারা এরকমই পেয়েছে। আমি সেটাই বলছি, সেটাই ছিল। ফলে দেখেন যখন আওয়ামী লীগ নাই তখন তো বিএনপির একটা একচেটিয়া মানে আধিপত্যই সেখানে থাকার কথা, সেখানে এসে দেখা গেল অনেকগুলো পলিটিক্যাল নতুন উইন্ডো ওপেন হইল, এনসিপির মতন সংগঠন আস্তে আস্তে দানা বাঁধলো, তারা আস্তে আস্তে পলিটিক্যাল সারফেসে আসলো। ফলে দেখেন ক্ষমতা যখন শেয়ার হয় তখন যার ক্ষমতাটার মানে শক্ত খুঁটি গাড়া থাকে তার মধ্যে একটা ডিসকমফোর্ট তৈরি হয়। এটা একটা পলিটিক্যাল সায়েন্সের কথা, এটা আমি মোশাররফ ভাই যদি স্বীকার নাও করে এটাই পলিটিক্যাল সায়েন্স, কারণ তার কিন্তু শেয়ার কমতেছে। ধরেন এনসিপি সে তো মানে 2/3 মেজরিটি পেয়ে গেছে, আমি তার সেটাই তো বলতেছি। আর দরকার নাই, প্রবলেমটা ওই, তার তো দরকার নাই, আমি তো তাই বলতেছি। কিন্তু দেখেন এই যে ধরেন এনসিপি 8টা সিট পাইলো, 6টা সিট পাইলো, এটা এই শেয়ারটা তো তার কমছে, আওয়ামী লীগ তো ছিল না এইটাই যে মানে ফলে এই যে আমি যে পরিষ্কার করে বলি, আমি একটা খুব ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস করতেছি, মানে এখানে দলমতের ঊর্ধ্বটা অ্যানালাইসিসটা করতেছি, ফিল্ডে থেকে অ্যানালাইসিসটা করতেছি। ফলে কি হইতেছে দেখেন বাংলাদেশের মানুষের ভোটার সেন্টিমেন্ট তো চেঞ্জ হচ্ছে। ধরেন এই যে 6টা আসনে আমরা ভোটে জিতলাম, বা 6টার বাইরেও আমরা কিন্তু অলমোস্ট 15টা আসনে খুব ক্লোজ কন্টেস্ট করছি। আপনি সার্জিসের আসন দেখতে পারেন, আমাদের কুড়িগ্রামের আরেকটা আসন আছে সেটা দেখতে পারেন, অনেকগুলো আসন ইনফ্যাক্ট যেগুলোতে আমরা খুবই ক্লোজ কন্টেস্ট করছি। ফলে দেখেন এই যে ভোটার শেয়ারটা কিন্তু ক্লোজ হচ্ছে, কাছাকাছি জায়গায় চলে যাইতেছে। এটা তো আমি আমার ভোটারকে আমি বানাইছি, আমি নতুন ভোটার। আপনি একটু ক্রিটিক্যালি চিন্তা করে দেখেন, আমি তো নতুন ভোটার, আমার তো হিস্ট্রি নাই পলিটিক্স, রাইট, আমার তো পলিটিক্যাল হিস্ট্রি নাই। ফলে আমার ভোটার কারা? আমার ভোটার ওই যে বিএনপির সেই লোকটা যে সত্যিকার জাতীয়তাবাদী রাজনীতি বিএনপির মধ্যে খুঁজে পায়নি, সে ফিল করছে যে আরে জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি তো আমি এনসিপির মধ্যে দেখতেছি, আমি যাই তার কাছে। অথবা জামাতের কাছে ধরেন যে রিজিডিটি রাজনীতি তারা দেখা কিছুটা ডিসকমফোর্ট ছিল, সেখানে এসে দেখছে যারা না এনসিপি তো মোর ওপেন রাজনীতি করে, তাহলে যাই তার কাছে। তো এটা একটা পলিটিক্যাল সায়েন্সের কথা, আমি এটা বুঝাইলাম আপনাকে, বলার উদ্দেশ্যটা হচ্ছে ওইটা। ফলে ভোটার কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিরোধটা বাড়লো কেন? বিরোধটা শুধু বাড়লো না, এখন দুইজনের অবস্থা, আপনাদের অবস্থা এমন হয়েছে যে সরকার, আপনারা 11 দল তো বলছেনই, এনসিপির নেতারাও বলছে সরকারকে বিদায় ঘণ্টা বাজায় দিবেন, সরকারকে বিদায় করে দিবেন। আমি এই পর্যায়ে চলে আসলো 5 মাসের মধ্যে। দেখেন এখানে অনেকগুলো এটা রিজন আছে, একটা রিজন না আসলে, মানে কেন এই পর্যায়ে আসলো, এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনি 2/3 মেজরিটিটা প্যারালালি পাইছেন, কিন্তু আপনি কি এটা লক্ষ্য করতেছেন না মোর দেন 60% অফ দি টোটাল ভোটার রেশিও যেখানে গণভোটে হ্যাঁ দিছে, জুলাই সনদের এই ব্যাপারে তারা এগ্রিমেন্ট করছে। তো কেন এই ডিসকমফোর্ট বাড়বে? ধরেন আপনাকে আমি ধরেন আচ্ছা ভাই, আমি ধরেন হুট করে এসে আপনাকে দুইটা শক্ত কথা বললাম, এটা কি কেউ কাউকে বলে? পাগল বলে। দেখবেন পাগল অযাচিত রিয়েক্ট করে, ফলে সে পাগল। কিন্তু মানে জাস্টিফাইড রিয়াকশনটা কখন আসে? যখন সেটার পেছনে রেশনাল থাকে। দেখেন আপনি ভোটের আগ দিন পর্যন্ত আপনি জানতেন গণভোট আছে, ভোটের আগ দিন পর্যন্ত আপনি জানতেন জুলাই সনদ আছে, ভোটের আগ দিন পর্যন্ত আপনি জানতেন যে এই গণভোট বাস্তবায়িত হইলে বা গণভোট অনুষ্ঠিত হয়ে গেলে এটা আপনার এই গণভোটটা সুপারসিড করবে এবং কনস্টিটিউশনে আপনাকে একটা এক্সট্রা রোল প্লে করার ক্ষমতা দিবে, যেটাকে ডুয়েল মানে পার্লামেন্টারি রোল আমরা বলি। একটা অধিবেশনে আপনি জুলাই সনদের একেবারে ফান্ডামেন্টাল যে এসেন্সগুলো মানে সংবিধানকে হিট করতেছে সেগুলো নিয়ে আপনি ডিসকাস করবেন। এগুলো তো বাই লজ হয়েছে, বাই লজ হয়েছে। আমি আপনাকে এখান থেকে রেকর্ডিং শোনাইতে পারবো। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, যাকে আমরা ক্লিন ইমেজের রাজনীতিবিদ বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি জুলাই সনদের স্বাক্ষরের আগে মানে আদেশ জারি হওয়ার আগে বিএনপি অফিসিয়ালি সংবাদ সম্মেলন করে এই কথাটা বলছে। আমি মূল কথাটা শেষ করি। না না কি বলছে আমি একটু মনে করেন, ওইটা না,
সংবাদ সম্মেলন করে তারা বলছে যে এই আদেশ বাই দি লজ অফ ইনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন রাষ্ট্রপতি জারি করতে পারে। কিন্তু আমি একদম রেকর্ড আছে ভাই, রেকর্ড। আর আপনি তো ভাই জানেন, মোশাররফ ভাই জানেন যে সংবাদ সম্মেলনের বক্তব্য কিন্তু ভুইফোর বক্তব্য না, লিখিত হয়, স্টেটমেন্ট। এটা স্টেটমেন্ট একটা, স্পিচ আর একটা। কিন্তু ফলে আপনি পলিটিক্যাল মঞ্চে এক ধরনের কথা বলেন, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট যখন আপনি স্টেটমেন্ট দেন, ইটস আ ডিফারেন্ট থিং। এবং সংবিধানের রেফারেন্স দিয়ে বলছে, আমি সেকেন্ড রাউন্ডে শোনাবো, যে এই আদেশ সরকার জারি করতে না পারলেও রাষ্ট্রপতি জারি করতে পারে। কিন্তু দেখেন এই কথাটা আমরা যখন নির্বাচন হয়ে গেল, যখন আমরা সংসদে শুনলাম তাদের মুখে, তখন তারা বললেন এই আদেশ অবৈধ, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না। এখন আপনি আমাকে বলে দেন যে ডিসকমফোর্ট থাকবে না কেন? ধরেন আপনি সকালবেলা আমার ডাইকে নিয়ে আসলেন, না ক্লিয়ার, আমি তাসিন ক্লিয়ার। সকালবেলা আপনি আমাকে ডাইকে নিয়ে আসলেন যে তাসিন আসো তোমার সাথে আমি একটা ভালো চুক্তি করব, চুক্তিটা হলো আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করব। আপনি বিকালবেলা আমারে বললেন, বিনির্মাণের কথা তো পরে, বিকালবেলা আমারে বললেন চুক্তি সই করি নাই। না ক্লিয়ার, আমি রাখবো না কেন আমাকে বলেন? আচ্ছা মোশাররফ ভাই একটু বলুন। না আমি এখানে আমার সুযোগ থাকলে আপনি শুনতে পারেন, আমি শুনলাম। আমার কাছে তাসিন যেটা বলছে, হ্যাঁ, তাসিন একটা দিকে যাচ্ছে। যেমন আমি একটু তাকে একটু স্মরণ করে দিতে চাই, নিশ্চয়ই তার মনে আছে। আর আমাদের তো ইয়ং, তার মস্তিষ্ক আরো প্রখর। যেই দিন আপনার জুলাই সনদ স্বাক্ষরিত হবে, এনসিপি একমাত্র এই ক্রিয়াশীল দল, 4টা দল জানি, এর মধ্যে অনব দেম এনসিপি, তারা কিন্তু স্বাক্ষর করে নাই। তা আমরা কি স্বাক্ষর করেছিলাম অন্য রাজনৈতিক দলগুলি? আপনি দেখেন যে 84টি বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত হয়েছিল, যেটা এনসিপিও মেনে নিয়েছিল, কিন্তু তারা স্বাক্ষর করে নাই। কিন্তু এর মধ্যে 30টি বিষয় নোট অফ ডিসেন্ট ছাড়া, আর বাকিগুলির মধ্যে কিন্তু 30টা বাদ দিলে আর কত থাকে, 84 আপনার 54টা নোট অফ ডিসেন্ট। কোথাও বিএনপি দিয়েছে, কোথাও জামাত ইসলাম দিয়েছে, কোথাও এনসিপি দিয়েছে, কোথাও অন্যান্য রাজনৈতিক দলগুলি দিয়েছে। এবং আমরা যে জুলাই সনদটা স্বাক্ষর করেছিলাম, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট সহ, নোট অফ ডিসেন্টটা কি, এটাও একটা স্কোপে রাখা হয়েছে। এটাও একেবারে নোট অফ ডিসেন্ট মানে ইট ইজ নট এ বাতিল, তা না। বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলি তার নির্বাচনী যে ম্যানিফেস্টো জনগণকে ভোট চাওয়ার জন্য হচ্ছে তার আপিলটা, সেই জায়গায় উনি এটা উল্লেখ করবেন যে আমি নোট অফ দিন, যদি ওই রাজনৈতিক দলের পক্ষে জনগণ ম্যান্ডেট দেয় তাহলে সে সে বাস্তবায়ন করবে। ওকে, এই পয়েন্টের উপর কিন্তু আমরা স্বাক্ষর করেছি, যত ওর মধ্যে যা থাকুক। কিন্তু আপনি যখন জুলাই আদেশটা যখন দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা না করেই প্রফেসর রিয়াজ একটা আদেশ জারি করলেন, যেটার মধ্যে নোট অফ ডিসেন্টের কোনো অস্তিত্বই নেই। তাহলে আপনি যে দীর্ঘ 8 মাসের মতো আলোচনা করলেন, কখনো মানে মধুর আলোচনা, কখনো অম্ল মধুর আলোচনা, কখনো ওয়ার্কআউট, এরকম হয়েছে। তাহলে আপনি যে এই প্রতারণাটা করলেন জাতির সাথে, রাজনৈতিক দলগুলির সাথে, যেটা বিএনপি কিন্তু যেদিন নোট অফ এই আদেশ জারি করা হয়েছে তার পরের দিনে প্রেস কনফারেন্স করেছে, মহাসচিব এই শব্দটাই ব্যবহার করেছে, এটা একটা প্রতারণা। এক, তারপর আমরা 4টা প্রশ্নের দিকে যদি যান, আমি একটা নিশ্চয়ই মোশাররফ ভাই এই আলোচনাগুলো না আমি বলি, ওনারা যে বলে যে আমাদেরকে আজকে যে বলে যে আমরা এই জায়গায়, কিন্তু আপনারা তো এখন বলছেন যে আপনারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ, অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করব। আমি একটা প্রশ্ন, কিন্তু জুলাই আদেশ কি আমরা বাস্তবায়ন করব? বাউন্ড আমরা। আমি একটা প্রশ্ন করি, জাস্ট ছোট প্রশ্ন করি। দেখেন মোশাররফ ভাইয়ের পুরো বক্তব্য তো নোট অফ ডিসেন্ট ঘিরে। এখন আমি যদি জুলাই সনদ থেকে এমন একটা ইস্যু দেখাইতে পারি যেখানে নোট অফ ডিসেন্ট ছিল না, সেটাও তারা মানে নাই, কোনটা এটা আছে মানবাধিকার, শুধু মানবাধিকার না, না এগুলো হবে, এগুলো সামনে আসবে, শুধু মানবাধিকার না। আমি বলে দেই ভাই, দেখেন একটা প্রসঙ্গ ছিল খুবই সেনসিটিভ, যেটা সারা জীবনের কমিটমেন্ট ছিল বিএনপির। ম্যানিফেস্টোতে কমিটমেন্ট করছে, 31 দফায় কমিটমেন্ট করছে, এবং বিভিন্ন বক্তব্য বিবৃতিতে তো কমিটমেন্ট করছে। সেটা হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট করবেন, যেটার আন্ডারে আপনার নিম্ন আদালত, বিচার বিভাগের জন্য আপনি, হ্যাঁ আমরা সেটা করব, এখনো তো বলি আমরা, কিন্তু করুন, আপনি বাতিল করে দিয়েছেন এটা। না বাতিল কিন্তু করে, বাতিল করে না, নো বাতিল করে নাই, নো 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 নো, এটা ভুল তাসিন, এটা অ্যাবসলিউটলি রং। আমি বলে দিই ভাই, তাহলে একটা প্রশ্নের উত্তর দেন। সচিবালয় ছিল তো? হ্যাঁ ছিল। সচিবালয় কার্যক্রম চলমান না চলমান না? বন্ধ আছে এখন, বাস আলাপ শেষ কারণ হয়ে গেছে। ঠিক আছে, ওইটা আরো বেটার করে মডিফিকেশন করে তারা করবে। এই যে বেটার করে আপনি মানবাধিকার কমিশন করলেন না, না না আমি একটু বলি, দুর্নীতি দমন কমিশন করলেন না, সবই বেটার করে কবে করবেন ভাই? আরে সংসদ তো চলে, অনাগত ভবিষ্যতের দিকে আপনি নিয়ে যাচ্ছেন, যেই ভবিষ্যতের না 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 শেষ না, এটা এন্ডলেস। এইটাকে না মোশাররফ ভাই, এখানে মানে তাসিন যেটা বলছে তার একটু কথা সুযোগ আছে। আপনি সচিবালয় পৃথক হয়ে গেছিল, কার্যক্রম পরিচালনা শুরু হয়ে গেছিল, কার্যকর পরিচালনা করছিল।
আপনি কিন্তু সেটা বন্ধ করে দিয়েছেন। এটা কেন বন্ধ করে দিয়েছি? কেন? এটা আমি তো এখানে বলবো না, আমি এখানে বলবো না। আচ্ছা, যতটুকু বলা যায় না, আপনি বলেন। এখানে ততটুকু বলা যাবে না। কেন এটাকে আরো অধিকর সংশোধন করবে এবং কার্যকরী করা হবে, সেটা আমি পরে সেটা আমি ওই আলোচনা আমরা কি বলেছি আপনি দেখেন। এখন দেখেন গুম কমিশন, ওনারা একটা ব্যাপার নিয়ে আপত্তি করে, সেটা হলো জুলাই জাদুঘর পরিচালনা কমিটি। জুলাই, আমি তো সংসদে ছিলাম, জুলাই জাদুঘরে করা হয়েছিল যে কোনো বাইরের একজন লোককে, বিশিষ্ট ব্যক্তিকে ওইটার সভাপতি করা হবে বা ট্রাস্টি চিফ চিফ করা হবে। আমরা সংশোধনে এইটুকু এনেছি, আপনি এইটা যে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হয়, যে কার্যকর করতে হয়, তাহলে মিনিস্ট্রির মাধ্যমে করতে হবে। হ্যাঁ, তার মিনিস্ট্রির মাধ্যমে করলে যেটা হবে, যে মানে যেটা আমার একটু শেষ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনি একজন বাইরের লোক আপনাকে প্রস্তাব দেবে, আর যদি কাঠামোর মধ্যে লোক থাকে, তাহলে বাস্তবায়ন আরো সহজ হয় না আপনার। আমরা এর জন্য ওখানে শুধু এইটুকু পরিবর্তন হয়েছে যে বাইরের লোক ব্যতিরেকে যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবেন উনি এটা সভাপতি হবেন, যাতে বাস্তবায়নটা দ্রুত হয়। এখানে বিএনপির অপরাধটা বা দুর্বিসন্ধিটা কোথায়? দুর্বিসন্ধি আছে? নো, কোনো দুর্বিসন্ধি আছে এটা যে আপনি কেন ওইটা মন্ত্রণালয়ের অধীনে নিলেন, তখন আপনার মন্ত্রণালয় থেকে বাস্তবায়ন কে করবে? এখন কিভাবে হচ্ছিল, এখন কিভাবে হচ্ছিল, যেটা মন্ত্রী তার দায়িত্ব, তার উপর আমরা এই যে আমরা ওই দিন সংসদে ছিলাম, আপনি তাসিম তো সংসদে নাই, এনসিবির পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়েছিল, আমরা জুলাই জাদুঘর বাস্তবায়ন করতে চাই। স্পিকার তাৎক্ষণিক বলল, মাননীয় সংস্কৃতি মন্ত্রী বলেন আপনি, উনি বলল আজকে এই সংসদের দাবির প্রেক্ষিতে আগামী 5 তারিখে উদ্বোধন হবে। এখন আপনাকে বলি, দাবিটা করা লাগলো না, আমি একটু কথা, না ওইটা তো কাজ চলছে। জুলাইটা কি আপনার না? আপনি 16 বছর ভাই, আমি তো আপল করি, কিন্তু আপনি ওখানে দেখেন, ওখানে তো এখনো ভিতর আছে ভাই। জুলাই যে আপনি আপল করেন, এটা তো আমাকে বলার দরকার নাই। সেটা নিয়ে তো ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। আপনি শুনেন ভাই, আপনি যে জুলাই আপল করেন, অভিযোগ আছে। এখন জুলাই, আমি 30 সেকেন্ড বলি, দেখেন জুলাই যে আপনি আপল করেন, এটা তো আমরা দেখছি ভাই। তাসিন, আপনি আলোচনা করছেন, আমরা আলোচনায় ছিলাম, প্লিজ। না, এটা মানে আলোচনাটা দেখেন, এটা ঘুরে ঘুরে একটা জায়গায় আসবে। ফলে এটা আমি দেখেন, আমি খুব নিরপেক্ষভাবে বলি। ধরেন আমি কোনো দলের রিপ্রেজেন্টেটিভ না, একটা ইয়াং ফোর্সের রিপ্রেজেন্টেটিভ। আমি একটা জিনিস খুব দৃঢ়ভাবে মনে করি, সেটা হচ্ছে যে বিএনপির এই পজিশন বিএনপি না নিলেও পারতো। ধরেন এই যে ধরেন গণভোটকে অস্বীকার করা হুট করে এসে না নিলেও পারতো। এই যেই গণভোটের জন্য আপনার স্বয়ং প্রধানমন্ত্রী দ্বারায় ভোট চাইলেন, কি বললেন? বললেন 2টা অপশন থাকবে, একটা হ্যাঁ একটা না, হ্যাঁতে আপনাকে সিল করতে হবে। এটা তার মুখস্থিত কথা। তো দেখেন, রাজনীতিটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং রাজনীতিটা এমন কঠিন বিষয় যে আমি আজকে টকশোতে কথা বলতেছি, এটা কি আগামী 20 বছর আর্কাইভে থেকে যাবে না? ফলে আপনি যখন একটা এরকম ডিজিটাল একটা যুগে, এবং আপনি সালাউদ্দিন ভাইদের ওই সময়কার যত স্টেটমেন্ট শুনবেন, ইভেনচুয়ালি এই গণভোটের ফর্মুলাটাও তার প্রপোজড, সালাউদ্দিন ভাইয়ের প্রপোজড। যখন পুরো হাউস যখন রীতিমতন মানে দিশাহীন, কি করব, উনি এই গণভোটের ফর্মুলা নিয়ে আসছেন ভাই। আপনি রেকর্ড শুনেন, একদম ফুল এন্ড টু এন্ড ওই দিনের আলোচনা রেকর্ডেড আছে, 5 অক্টোবর 2025। এবং তার আগে পরে দলের সকল স্টেকের, এখন ধরেন আমি ধরে নেই যে ধরেন একেবারে দলের লোয়ার লেভেলের লোকজন, উপজেলা, জেলা, উপজেলা লেভেলের লোকজন, বিভাগীয় লেভেলের লোকজন, তার মন্তব্য আমার কাছে ধরে নেই আমি কম গুরুত্বপূর্ণ, কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেবের মন্তব্য তো আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি যখন একটা কমিটমেন্ট করেন, ওটা তো ম্যাটার করে ভাই। আপনি তো সেটা পরের দিনকে উল্টাই দিতে পারেন না। আর দেখেন যে ধরনের আলোচনাগুলো আসছে, যেমন বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, আমরা এই কথাটা অসংখ্যবার বলছি যে ভাই, অক্ষর যদি আপনি আপনার মতন করে বানান, যে আজকে থেকে অক্ষর হইলো এই 5টা, আর অক্ষর নাই, তাহলে তো অক্ষর অক্ষরই পালন করবেন। কিন্তু অক্ষর আপনার আর আমারটা যদি সেম থাকে, ওই অক্ষরে অনেকগুলো অক্ষর নাই হয়ে গেছে এতক্ষণে। এটাই বাস্তবতা। আপনি দেখেন মানবাধিকার কমিশন নাই, গুম কমিশন নাই। গুম কমিশনের ব্যাপারে কি ধরনের জাস্টিফিকেশন দেওয়া হয়েছে? যখন এটা অধ্যাদেশে, যখন এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয় না, কি ধরনের অজুহাত দেওয়া হয়েছে আপনি কি জানেন? সেখানে বলা হয়েছে যেহেতু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা থাকতে পারে, এরকম একটা রিজনে যদি মানবাধিকার লঙ্ঘিত হয় কার দ্বারা? কাজল ভাই, আপনি যদি চান মানবাধিকার লঙ্ঘিত আসলে আপনার দ্বারা হতে পারে, খুব কঠিন। যে অধিকার নিশ্চিত করে মানবাধিকার, তো তার দ্বারাই লঙ্ঘিত হয়। যখন আপনাকে গ্রেপ্তার করার পর আদালতে তুলবে না, আপনাকে যখন গুম করে দেওয়া হবে, এটা মানবাধিকার লঙ্ঘন। গুম করে দেওয়ার অধিকার কার রাখে কে? আপনি যে হাসিনার পুরো ইন্টারিম মানে পিরিয়ডে, হাসিনার পুরো পিরিয়ডে গুম হয়েছে তো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। এখন হাসিনা যদি বলতো যে গুম কমিশন মানি না,
কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা থাকতে পারে। তাহলে এই মানবাধিকার দিয়ে আমি মানে কার সাথে আমি এই মানবাধিকার দিয়ে লড়াই করব? সেম গোজ টু দি আদার থিংস, অসংখ্য জায়গায়। ফলে দেখেন আমরা আমাদের একটা খুব সরল সহজ দাবি ছিল যে ভাই আপনি বাংলাদেশের রাজনীতিতে আপনার একটা লম্বা সময়ের আধিপত্য আছে এবং আপনার একটা গ্লোরিয়াস ইতিহাস আছে, দ্যাট উই রিকল প্রাউডলি। আমরা ধরেন ভিন্ন রাজনীতি সাবস্ক্রাইব করি, কিন্তু বাংলাদেশ পন্থার সাথে তো কারো দ্বিমত নাই। বাংলাদেশের জিয়া পরিবার বলেন, তারেক রহমান বলেন, তাদের স্যাক্রিফাইস বাংলাদেশের জন্য কি কম আছে? আমি কোন হোমরা চোপড়া হয়ে গেছি তাদের তুলনায়? আসলে তো আমরা হয়ে উঠে কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে আমরা যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবেন। আপনি যদি গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়ে থাকেন, তাহলে কোন শক্তি বিএনপির ভিতরে আছে যে আপনাকে ডিস্ট্রাক্ট করতেছে? আপনি আইদার তাদেরকে ওপেন করে দেন, আর আপনি আপনার স্ট্যান্ডে থাকেন। জিয়া পরিবারের পক্ষে বাংলাদেশের মানুষ অটো ছিল সবসময়। এটা কেন? এটা তাদের মানে ওই ট্রাস্টওয়ার্দিতার কারণে। এখন দেখেন সেটাই যদি আঘাতপ্রাপ্ত হয় তখন তো দুঃখ পাবো আমরা, কষ্ট পাবো আমরা। এবং আমরা কেন শক্ত সমালোচনা করবো না? আপনি আমাকে বলবেন বিরোধী দল, বা আমি তো এরশাদ হইতে পারবো না। আনফরচুনেটলি আমি তো এরশাদ হইতে বিরোধী দল হইনি। আমি বলছি গণতান্ত্রিক সকল কার্যক্রমে আমি আপনার সহযাত্রী হইতে চাই, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। আমরা প্রথম থেকে বলছি যে এবি মোশাররফ ভাইরা সরকার গঠন করছে, আমরা এটা করতে চাই না যে আগে যেটা দেখছেন আপনারা আমাদের থেকে অনেক বেশি দেখছেন, আপনিও দেখছেন, মোশাররফ ভাইরাও দেখছেন, যে কি হইতো সরকার গঠন করার পর পরদিন হরতাল। আপনারা দেখেন না এই চিত্র? হ্যাঁ, আমরা তো সেই ডিস্টারবেন্সটা আপনাদেরকে ক্রিয়েট করতে চাই না। কিন্তু আমি যদি আপনাদের শক্ত সমালোচনা করি আর আপনি যদি বলেন মাত্র 4 মাস, আরে ভাই 4 মাসে আপনি 35,000 কোটি টাকার প্রজেক্ট নিতে পারেন, 4 মাসে আপনি লক্ষ লক্ষ কোটি টাকার বড় বড় মেগা প্রকল্প নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি ম্যাচিউর অ্যাক্ট করলে আমি ম্যাচিউর সমালোচনা করবো না আপনাকে? আপনি তো ম্যাচিউর গভর্নমেন্ট না, আপনি তো ম্যাচিউর গভর্নমেন্ট। কিন্তু আপনি যে একটা করছেন সেটা কি মানে একদম যথাযথ? দেখেন এখানে আলোচনা আছে, এখানে আমি দুইটা এই আলোচনা শুনবো, শুনি এই আলোচনা, আমি আলোচনাটা করব, সমস্যা নেই। একটু মানবাধিকার জুলাই সনদ নিয়ে ছোট্ট করে বলে আপনি মানে তাসিনের কথা যাবেন, আমি একটু যদি বলতে চান এই বিষয়ে। আমি অবশ্যই বলছি, মোশাররফ ভাই এগ্রি করবে আমার সাথে। আমি একটু কথা বলি। আপনি দেখবেন আমরা তো এখনো বলছি যে আমরা অক্ষর অক্ষর পালন করব। এই অক্ষর অক্ষরে ওনাদের মধ্যে সমস্যা যে আমরা 100% কেন বাস্তবায়ন করব। আমি যদি প্রশ্ন করি তাহলে এই সন্দেহ তাদের মধ্যে আছে, অথবা এটা তারা চায় না, এটাও তো বলতে পারি। কি সংকটটা কি হয়েছে আমি বলি। 133টা অর্ডিন্যান্স ডক্টর ইউনূস সাহেব জারি করেছে। এইটা নিয়ম অনুযায়ী হলো সংসদ বসলে 1 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু এটা কনস্টিটিউশনাল বান্ডিং। আমরা যেদিন সংসদ বসেছে ওই দিনই এই 133টা অর্ডিন্যান্স আমরা উত্থাপন করেছি। এটা ওই দিনে বিশেষ কমিটিতে পাঠানো হলো। বিশেষ কমিটিতে আসার পর আমরা মাত্র 6 দিনে 98টা অধ্যাদেশ আমরা পাস করেছি। ওয়ার্ল্ড রেকর্ড মনে হয়। ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ, কিন্তু এগুলো কোনগুলা? না আমি বলি না। ধরেন গাড়ি বাম পাশে দাঁড়াই গেল, আমি একটু বলি না, আমার একটু বলতে আছে ম্যাটার করে যেটা। তারপর হলো কি হলো, ওই যে বিশেষ কমিটি কিন্তু সবাই আছে, জাতীয়তাবাদী দল থেকে আছে, জামাত ইসলামী, এনসিবির নাহিদ সহ এরাও আছেন। তারা ওখানে বসে 98টা বাদ দিলে আর থাকে 35টা। হ্যাঁ 35টায় নানা দল আবার ওখানে আপত্তি দিয়েছে। এর মধ্যে এনসিপিও আছে, বিএনপিও আছে, জামাত ইসলামী আছে, অন্য দলও তারা 2-1 ছিল আছে। তখন কি হলো, এটা সংসদে 98টা পাস হওয়ার পর বাকিটা পাসটা হচ্ছে, তা ওই দিন যদি পাস না হয় এটা কিন্তু আর এটা কার্যকরিতা থাকবে না, বাতিল হয়ে যাবে। ওই দিন আমাদের আইনমন্ত্রী সংসদ স্পষ্ট ভাষায় বলছে যে যখন এই সময়ের মধ্যে আমরা এই বার্নিংয়ের মধ্যে পাস করতে পারছি না, আমি কমিটমেন্ট করছি এখানে যেই প্রতিবন্ধকতাগুলি আছে এগুলি দূর করে আগামী দিনে আরও শক্তিশালী হয়ে স্টক হোল্ডার এমন ইনক্লুডিং আউট অফ পার্লামেন্ট যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলোচনা করে আগামীতে আমরা সংসদে এই বিলগুলি উত্থাপন করে আমরা পাস করব। এখানে বিএনপির গাফিলতিটা কোথায়? বিএনপির এখানে ওনারা বলছে যে বিএনপি এটাকে অ্যাভয়েড করতেছে, সুযোগটা কোথায়? এটা সংসদের মধ্যে বলেছে গণভোট। এখন আমি বলি গণভোট, উনি বলেছে হ্যাঁ আমরা এখনো বলি, আমরা হায়ের পক্ষে বলেছি। হায়েতে কি ছিল? 4টি প্রশ্ন, 4টিতে একটা হলো আমরা সংসদীয় গণতন্ত্র ফিরে কনস্টিটিউশনাল ব্যাপারগুলি আমরা আমরা এই যে কেয়ারটেকারে ফিরে যাব, প্রধানমন্ত্রীর মেয়াদ ঠিক করব, আর্টিকেল 70 আমরা অ্যামেন্ডমেন্ট করব, আমরা আপার হাউস তৈরি করব, আমরা ওই যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়, এগুলি আছে না? এর সাথে সাথে 4 নম্বরটা কি আপনি দেখেন, 4 নম্বরটা স্পষ্ট বলা আছে যে রাজনৈতিক দলগুলি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি দিয়েছে, সেগুলির পক্ষে যদি তারা ম্যান্ডেট পায় সেই অনুসারে তারা বাস্তবায়ন করবে। তা আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি আগে,
আমাকে তো জনগণ 51% আমাকে একক দল হিসেবে আমাকে ম্যান্ডেট দিয়েছে, এবং আমার জোট সহ আরো 5%, 56% লোক আমাকে ম্যান্ডেট দিয়েছে। তা আমি কি, আর যদি আপনি বাদ দেন, আর 69% ওনারা বলে হ্যাঁ, তা আমি তো আমার এই যে 4% যদি আপনি মনে করেন যদি 56% থেকে বাদ দেন, না 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 না, না, সময় বলি আমি। হবে না তো, কেন হবে কারণ না? আপনি তো বিজয়ী হয়েছেন গণভোটে তো আপনি হেরেছেন। কে হেরেছে? যদি বলি আপনার কথা যদি হয় হ্যাঁ। তাহলে সেটা হলো গণভোটে তো আমি হ্যাঁ আমার বিজয়ী পক্ষে, হয়েছে। আমি আমার নোটার ডিসেন্টের পক্ষে আমি ভোট চাইনি, কে? নোটার ডিসেন্টের পক্ষে আমি ভোট চাইনি। আপনি কেমন করে ভোট চাইলেন? অবশ্যই আমার 4 নম্বর ধারা তো আছে। না না না, আপনি ভোট চেয়েছেন হ্যাঁ এবং না। আপনার হ্যাঁ হ্যাঁ কি? আপনি তো হ্যাঁ কোনো- দিয়ে আরে না না, এখানে হাতে কি আছে, চারে কি আছে আপনি পরে, চারে যা খুশি থাকুন। নো নো, এইটা আপনি না না না, আপনি ভোট চেয়েছেন, আমি ভোট দিয়েছি মানে কোথায়? হ্যাঁ। ইয়েস নোতে। হ্যাঁ ওকে, তাই তো? আমি তো দিয়েছি ইয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা আমি কি চাইছি? হ্যাঁ। আমি 4 নাম্বার, আপনি আমার গুরুত্ব নাই। কেন গুরুত্ব থাকবে কিভাবে? কেন এখন তো থাকবে বিজয় হয়েছে। হ্যাঁ আরে আপনি বিজয় কি বিজয়- বলেছে? আমি তো বলে দিয়েছেন আপনি যদি আপনার এই নোটা আচ্ছা, ডিসেন্টের পক্ষে এ- এ- জনগণ আমার mandate দেয়, আমার তা আমার আমার অন্য পক্ষে mandate অন্য দিয়েছেন একটু না। আলোচনা আছে, না, অন্য না, না, আলোচনা আপনি যাই। এটা আমি না। আমি আপনি এখানে এই পাশ কেটে যাচ্ছেন। না, পাশ আমার কেটে তো যাচ্ছি না। 4 নাম্বারকে জনগণ, আমি তো তাকে অ্যাড্রেস করেছি, আমার ম্যানিফেস্টোতে বলেছি। হুম আমি তো আমার এবং এখানেও আপনি প্রশ্নে উল্লেখ করেছেন যে নোট অফ ডিসেন্টের পক্ষে যেটা সেই দল বাস্তব। আমি এটা আমার জনগণ আমাকে বিশ্বাস স্থাপন করে আমাকে ম্যান্ডেট দিয়েছে, হ্যাঁ, আমাকে কিন্তু- 2/3 মেজরিটি দিয়েছে, আমি কি বাস্তবায়ন করবো না? হ্যাঁ, আপনি কি বাস্তবায়ন করবেন? না বাস্তবায়ন করবেন? না কোথায়? তাহলে আপনি তো গণভোটটা করছেনই না। আর কে বলছে গণভোট করিনি? আমরা তো দেখি নাই এখনো। আরে বলতে এই যে এই যে এতগুলি বাস্তবায়ন হচ্ছে, কিভাবে হচ্ছে এটা? মানে কই কতগুলো বাস্তবায়ন? এই যে 98টা বাস্তবায়ন কেন হলো? 98টা বাস্তবায়ন যেগুলো করছেন, ওই যে ও বলছে যে ওটা আপনাকে আপনার এক নাম্বার, না অনুল্লেখযোগ্য না, কতগুলা। আপনার আপনার এটা ইজ দ্য কনস্টিটিউশনাল ব্যাপার, এটা আপনার রাজনৈতিক দলগুলির কমিটমেন্টের ব্যাপার। এক নম্বরও যে গুরুত্ব, আপনার ওই 133 একই গুরুত্ব, আপনাকে সেই মর্যাদাটা বুঝতে হবে। না সেটা মর্যাদা আপনি সুবিধা মতো আপনি বলবেন আমার পাস, আমার সুবিধা এইটাই, আমি বাস্তবায়ন হয়েছে, আর আরেকজনের তো হয়নি। BNP আসলে মোশাররফ ভাই যা করছে তাই করছে। না তাই করেন, তার সুবিধাগুলোই তাই বাস্তবায়ন করছে। একটা তার মতো সুবিধা মতো করে নেই। আপনি নিজে যেটা নোট অফ দিচ্ছেন, আপনি বলছেন নিসাব নিছেন যারা দিয়েছে তারা যদি জয়লাভ করে তাদের মতো করবে। তা আমাকে তো 51% মানুষ ভোট দিয়েছে 100% এর মধ্যে, আমি কি করব? আচ্ছা মোশাররফ ভাই, জি আপনি কন্টিনিউ করেন, আমি অন্য একটু প্রসঙ্গে যেতে চাই। দ্বিতীয় আলোচনা একটু যেতে চাই, যান, আপনি যেটা তাহসিন বলেছে যে আমি তো এর সাথে হতে পারবো না। তার মানে বিরোধী দল, অনুগত একটা বিরোধী দল থাকবে না, এটা আমরা চাই না। আপনারা চান না, কিন্তু আপনাদের নেতাদের কথায় এটা মনে হয় যে আপনারা বিভিন্ন জায়গায় বলেছেন যে 5 মাস যায় নাই, এখনই তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে, সরকারে ফেলে দিবে, সরকার এই করবে সেই করবে। এই প্রত্যাশা আপনাদের কেন জন্মাইলো যে বিরোধী দল আমার আনুগত্য থাকবে? এখন আপনি শোনেন, আপনি যে আলোচনা করতেছেন এটা একটা লিটারেচার আলোচনা, কিন্তু আমার কি রাজনীতি নাই? আচ্ছা, আমাকে ব্লেম দিলেন আপনি যে বিএনপি কোনো কিছু মানছে না, তা আমি সেখানে কথা বলবো না? হ্যাঁ, আপনি সেটা- কথা তো বলবেন। না, না, সেটা তো আমি বলবেন বলি আপনি। এইটা নিয়ে আমি বলি, আপনি চোখ উপরে ফেলবেন না, না, কথা বলবেন। আপনি 3 মাস, আপনি 5 মাসে বলবেন আমি গভর্নমেন্ট ফেলে দেবো, এটা কি না না মোশাররফ ভাই, এটা কিন্তু ডেমোক্রেটিক্যালি আমি বলতে পারি, এটা কালচার অবশ্যই বলতে পারি। বলছেন, আমি তো আপত্তি করছি না। এটা আমি বলতে আমি পারি। একটু বলি, আমি তাছাড়া- দেখবেন না, আমি তাছাড়া- আপনাকে না, না, personally না, attack তাছাড়া- করতেছি। না, তাছাড়া- Personally attack করার আমি অধিকার একটু আমার বলি, নাই। তাছাড়া আমি একটু বলি, Personally না, attack না, করার অধিকার তাছাড়া আমার আমি নাই। একটু আমাকে একটু তাছাড়া এই 5 মাসে আমাকে ফেলে দেবে, আমাকে তুলে দেবে, এই করছে না? আমি আগের সরকারের মতো আমি কি তার বিরুদ্ধে একটা কোন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছি? রাষ্ট্রপতি ক্ষমতা ব্যবহার করবেন কেন? না, না, আমি আমার তো এটা রাইট। নো মিস্টার কাঞ্চন, আমি কিন্তু এইটাই আপনি তো বলছেন রাজনৈতিক ভাষাই তো এটা যে সরকার আমি এটা তো এটাকে করছে। সাপোর্ট করি আপনার। হ্যাঁ, তাহলে আমি তো সাপোর্ট করি। হ্যাঁ, যেমন আপনাকে আমি উদাহরণ বলি, আমি সাপোর্ট যদি না করি, সংসদের জুলাই সনদের উপর আলোচনা হবে, সিদ্ধান্ত হয়েছে, বিরোধী দল নোটিশ দিয়েছে, স্পিকার অ্যাকসেপ্ট করেছে, সিদ্ধান্ত হলো 2 দলের মধ্যে সর্বসম্মতিক্রমে যে আমরা 2 ঘন্টা আলোচনা করবো এটার উপর। আরো বেশি করছেন আপনার আলোচনা। শোনেন না, 2 ঘন্টা আপনার তাদের সিট হলো 77, 77 হিসেবে আমরা 100% করলে তারা পাবে 26%, আর বিএনপি পাবে 74% বা 73% এরকম সামথিং। ঠিক আছে? আমরা তাইলে আমরা সময় অনুসারে কত পায়? তারা আলোচনা করেছে 1 ঘন্টা 18 মিনিট, আমি কত পাবো তাইলে? আমি 73%। আমারকে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে 101 মিনিট, 1 ঘন্টা 1 মিনিট।
অর্থাৎ মোশাররফ এই ভাই। যে ৭৭ জন মেয়ে, আমি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস না করি, আমি যদি একটা কার্যকর বিরোধী দলকে আমি বিশ্বাস না করি, তাহলে আমি এই সময়টা তাদেরকে কেন বেশি দিলাম? এখানে এক, করছেন শোনেন, আরো শোনেন। কারণ সময় বেশি দেওয়া সহজ। না 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 না, সহজ এখানে না। আমি না, বলছি আরো দেখেন এখানে না। না, এখানে না, করেছেন, কিন্তু আপনি নিরপেক্ষতা হারাচ্ছেন। আমি বলি, আপনার জ্বালানি সংকট হয়েছে, আপনি 26% অনুসারে কয়জন পান কমিটিতে? আপনারা কিন্তু নিয়েছেন আমরা বেশি। আমরা অর্ধেক দিয়েছি। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো এটা এই এগ্রি করি। সকল উদাহরণ কি আপনি মনে হয় না যে বিএনপি একটা কার্যকরী বিরোধী দল চায়, যারা একটা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে পারে? আচ্ছা না, সেটা ঠিক আছে, আমরা এটা আর আপনি এর সাথে এগ্রি করি। কথা বলছেন, হ্যাঁ। আমরা কি না না না, আমি বলি না, তাহসিনের যে তাসিন বলল, অভিযোগটি তা আমরা বলেছে, কি তাসিনদেরকে নিয়ে ওই যে সিএমএসে ভর্তি করিয়েছি এখন পর্যন্ত কোন নেতাকে? এই তাহসিন এবার উত্তর দিক। তাহসিন, আচ্ছা আমি যেটা একটু বলে থাকি যে সময় আপনারা বেশি দিয়েছেন, কিন্তু সংসদীয় কমিটি গঠন করার ক্ষেত্রে আমরা দেখতেছি একটা কমিটি ছাড়া কোন কমিটিতে আপনারা বিরোধী দলে না, এটা পাবে, এটা আমি বলি, এটা আপনাকে আমি আশ্বস্ত করতে চাই। সংসদে আমাদের মনে হয় 49 বা 50 কমিটি হবে, তার মধ্যে তারা পার্সেন্টেজ যে কয়টি পাবে, এর মধ্যে আমাদের কার্যকরী কমিটিতে আলোচনা হয়েছে, সংসদীয় যে কার্য কমিটি তারা মনে হয় 8টা না 9টা পাবে, একটা পেয়েছে, বাকিগুলো পাবে না। গুড। মানে তাহসান, আপনার কাছ থেকে যেটা আমাদের মূল আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেটা মূল কথা হচ্ছে যেটা মোশাররফ ভাই বলছিলেন যে হ্যাঁ এইটা তো বলবে রাজনৈতিক কথা, কিন্তু বলা হচ্ছে যে আপনারা ব্যক্তি আক্রমণ করছেন, ইভেন কি আপনাদের কোনো নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কটূক্তি করছেন, তারপরে বেশ কয়েকজন সিনিয়র নেতা এবং দলের মহাসচিব তাদের বিরুদ্ধেও এমন ভাষায় আক্রমণ করছেন, যা অভিযোগ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচারকে, এই কালচার ছিল না, এই ছেলেরা এই কালচারটা নিয়ে আসছে। দেখেন এই অভিযোগগুলো করা তো অনেক সহজ। বাস্তবতা আছে কিনা? আমি একটু বলি, বাস্তবতা আছে কিনা? আমি একটু বলি। না করছেন তো আপনারা। এখন আমাকে উত্তর দিতে দেন। হ্যাঁ, এখন তো আমি বলতে হবে নিরপেক্ষতা হারাচ্ছে আবার। এবার আমি একটু বলি ভাই, দেখেন ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিস হচ্ছে যে শিষ্টাচারের একটা লিমিটেশনস আছে। এখন এই লিমিটেশনটা আসলে কে সেট করে দিবে? যে নেতা তার বুঝতে হবে। লিমিটেশনটা কে সেট করে দিবে? এটা একটা বিগ কোশ্চেন। ধরেন আপনি যদি আপনার শিষ্টাচারের লিমিটেশন সেট করে দেন, তাইলে কিন্তু আমি যখন আপনাকে বলবো যে আপনি অগণতান্ত্রিক আচরণ করছেন, তখন আপনি আমাকে ধরবেন ওই যে তুমি শিষ্টাচার লঙ্ঘিত করছো। না তাহসিন, আমি তো উত্তরটা দিই, আপনি পুরো বক্তব্যটা আমার নেন, আপনার পুরো সবগুলো প্রশ্নের উত্তর এই সংক্রান্ত আপনার আমার বক্তব্যে পেয়ে যাবেন শিওর। এবার আমি একটু জাস্ট বক্তব্যটা শেষ করি। ফলে দেখেন চ্যালেঞ্জটা কোথায় দাঁড়ায়? চ্যালেঞ্জটা হচ্ছে যে শিষ্টাচার একটা থাম্ব রুল আছে, শিষ্টাচারের সমালোচনার একটা থাম্ব রুল আছে। এই থাম্ব রুলের বাহিরে যদি ব্যক্তি আক্রমণ হয়ে থাকে, এই ব্যক্তি আক্রমণ আমার দল না, যে কোনো দলের যে কেউ করলে, আর আমার দল তো অবশ্যই, সেটাকে আমরা কখনোই এন্ডোর্স করি না, এটাকে আমরা নিন্দাই জানাই। সেই থাম্ব রুলটা যদি কেউ ব্রেক না, নিন্দা জানাই। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিচ্ছে, এখন পর্যন্ত দল হিসেবে এনসিপির পক্ষ থেকে কোনো বক্তব্য ভাই আসেনি। আমি দিব, আমি কোনো বক্তব্য আসেনি। ভাই হ্যাঁ, আমি আমি এই আলাপটাই করব, হ্যাঁ। আমি আলাপটাই করব। এখন দেখেন শিষ্টাচারের ব্যাপারে তাইলে অনেকগুলো বক্তব্য আমাদের এখন দরকার। কেমন বক্তব্য দরকার? যেমন একটা সময় আমরা শেখ হাসিনাকে আমরা সমালোচনা করতে দেখছি খুবই নিকৃষ্টতম ভাষায়, আমরা তিলকওয়ালি, এরপর হচ্ছে আরো শব্দ আছে, যাক শেখ হাসিনা তো অত্যাধিক খারাপ ছিল, সেটা আমরা চলে গেল ভালো। এরপর আপনি খেয়াল করে এসে দেখেন এই সময়কার কথা বলি, এই সময়কার কথা একজন খুবই সিনিয়র পলিটিশিয়ান, সে এক সময় বললেন যে তিনি কি যেন করে দিলে অনেক কিছু ভেসে চলে যাবে। এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? এবার আসেন, তাহসিন, ওরকম একটি উদাহরণ হয়তো আপনি দিতে পারতেছেন। আপনি আমাকে একটা দুইটা উদাহরণই দিতে পারবেন না না, আপনার এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি একেবারে সর্বোচ্চ সিনিয়র নেতাকে যেই কোট আনকোট যে শব্দ উনি ব্যবহার করেছেন, কোনো ভালো ভাষায়, মানে কোনো একজন ভাষায়ও মানুষ এই শব্দটি উচ্চারণ করে না যে উনি কোন দেশের। এইটা আচ্ছা, আমি সেই আলাপটা আমি বলছি, ইতিমধ্যে আমি পরিষ্কার করছি সেই আলাপটা। বাট আমি একটা জিনিস বুঝতে চাই যে শিষ্টাচারটা কি শুধু আমার জন্যই কিনা, এই ব্যারিয়ারটা কি শুধু আমার জন্যই কিনা, আমি আলাপটাই জন্য করতে চাই। দেখেন যেমন আমরা খেয়াল করে দেখলাম আবার ইন্টারিমের সময় কাউকে কুমির, সান্ডা, এরপর হচ্ছে কুকুর, এরপর হচ্ছে নির্লজ্জ, বেহায়া, এই ধরনের কমেন্ট আমরা পাবলিক ডোমেনে করতে দেখলাম। এবং এটা এখনো পাবলিক ডোমেনে আমরা এই ধরনের কমেন্ট করতে দেখতেছি। যেমন দেখেন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে সমালোচনা করতেছেন। আমি গতকালকে একটা টক শো দেখতেছিলাম, নাসিরউদ্দিন পাটোয়ারিকে সমালোচনা করতে গিয়ে মানে সে খারাপ কথা বলছে,
এটা সমালোচনা করতে গিয়ে সে আল্লাহর নামে এমন কোনো কথা নাই যে সে বলে নাই, বললো যে নাসিরউদ্দিন এই বাজে কথাগুলো বলে, এই সে তার কোনো শিষ্টাচার নাই। আমি পুরো বক্তব্যটা শুনে দেখলাম যে এখানে তিনি যে বক্তব্যটা দিচ্ছেন ওই বক্তব্যের ভিতরে ইনফ্যাক্ট কোনো শিষ্টাচার নাই। আমার প্রসঙ্গটা ওইটা না, আমার প্রসঙ্গটা কি দেখেন, ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি শিষ্টাচার বহির্ভূত কথা বলছে। আচ্ছা, শিষ্টাচার বহির্ভূত কথা বললে আইন আছে কিনা? আইন তো আছে। আপনি চাইলে আপনি 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 আপনার হচ্ছে, আপনার ধরেন পার্সোনাল প্রেস্টিজিয়াস ইস্যুতে সে আঘাত আনতেছে, আপনি গিয়ে কোর্টে ইস্যু করেন, আপনি কথা বলেন কোর্টের সাথে, আপনি কোর্টকে জিজ্ঞেস করেন সে কথা বলতে পারে কিনা, কোর্ট জাস্টিফিকেশন দেখ যে আসলে এটা লিমিট তো আপনি, আমি প্রশ্নটা কেন করছি, এই লিমিট তো আমি সেট করে দিব না, এটা বাই লজ এটা লিমিট সেট করা আছে। না আমি একটু বলে দেই, রাজনৈতিক নেতা আমার সেই দায়িত্ববোধ থাকা উচিত এবং সমাজে যাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় আমি তো এই কথার সাথে দ্বিমত করতেছি না, আমি তো সেই কথাটাই বলতেছি, কিন্তু আমার প্রসঙ্গটা কোথায়? আমার প্রসঙ্গটা হচ্ছে ছাত্রলীগরে দিয়ে হাসিনা পিটাইতো, কিছু হইলে ছাত্রলীগরে দিয়ে হাসিনা পিটাইতো, তখন আমরা কি বলতাম? দেশে আইনের শাসন নাই, এই কথা তো আমরা বলতাম না। কিন্তু আমাকে একটু বলতে দেন, আমি কথাটা শেষ করি। তখন আমরা বলতাম না আইনের শাসন নাই। আচ্ছা, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি খারাপ কথা বলছে, অত্যাধিক খারাপ কথা বলছে। আমার প্রসঙ্গটা খুবই ক্লিয়ার, সেটার জন্য কি আপনি আইনের দ্বারস্থ হয়েছে কিনা? ভাই আইন তো, আপনারা আইন প্রণেতা, তার মানে কি আপনার নিজের আইনের প্রতি আপনার বিশ্বাস নাই? মানে তাসিন সব সময় কি আইন দিয়ে হবে? আমার বক্তব্যটা শেষ করতে পারি? আচ্ছা বলেন। ফলে আমি একটু ক্রোনোলজিটা শেষ করি, আপনি আমার বক্তব্যটা পুরোটা শুনলে উত্তর পেয়ে যাবেন। এখন দেখেন, আপনি আইনের শাসনের নিজেই দ্বারস্থ হন নাই, দ্বিতীয় প্রসঙ্গটা, দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক একটা বাংলাদেশে কেউ আপনাকে গালি দিলে আপনি তার চোখ উপড়ে ফেলতে পারেন কিনা? চোখ উপড়েছে কোথায়? কেন? ছেলেটার চোখ নষ্ট হয়ে যায়? কার? না, সেটা তো একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হয়ে গেছে অটো, মানে এইভাবে করে জাস্টিফাই করা যায় না। সংঘর্ষটাকে ইনভাইট করছে। আচ্ছা, ইনভাইট আমি কিভাবে করছি সংঘর্ষটা? আপনি কি বলেছেন? কিভাবে বলছি? ধরেন আমি ধরেন একটা খারাপ কথা বলবো, তাহলে তো সেই অপশাসনের দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমার গ্রাফটা ডেভেলপ করা রেডি হয়ে গেছে। এখন মোশাররফ ভাই কথা বলুক, দেখেন আমি মিলাই দেই। তাহলে দেখেন, এখন বলা হচ্ছে কি সংঘর্ষ ইনভাইট করছে কে? আমরা দেখতাম পল্টনের সময়, পল্টনের বিএনপি মিছিলে পিটাইতো, লোকজনের হাত পা ভেঙে ফেলতো, তখন বলা হইতো যে তারা এই সংঘর্ষকে করছে, অ্যাপ্রিশিয়েট করছে। আমাকে আমার প্রবলেমটা কোথায়? এটা তো জনগণের ভোটে নির্বাচিত সরকার। এক্স্যাক্টলি, তার মানে কি আপনি মানতে পারেন? আপনি কি পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অবনতি করবেন? প্রতিদিন আপনি বলবেন যে মোশাররফ ভাই খারাপ লোক, কাঞ্চন ভাই খারাপ লোক, এই দেশ থেকে তাড়াই দেব, শেখ হাসিনা দিল্লি গেছে, উনি কোথায় যাবে? অর্থাৎ আপনি একটা দায়িত্বশীল নেতা হয়ে যদি আপনার সেই দায়িত্বশীল ভূমিকা না থাকে এবং এর জন্য যদি সমাজ না, এটা আমি সমর্থন করি না, আমি কোনোদিনই সমর্থন করি না। কিন্তু আপনি কয়দিন, আপনি একটা রাজনৈতিক দল, তাইলে কয়দিন তো মোশাররফ ভাই, তাইলে আপনার আইনের দ্বারস্থ হচ্ছেন না কেন? আইনে ওমা, তাইলে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন। এখন যদি আপনি যদি আইনের কাছে বিএনপি যেত, তাহলে শেখ হাসিনার মতো যে মিথ্যা মামলা, গায়েবী মামলা, তাহলে কি আপনি তারে মারবেন? ভাই আপনি আমাকে সমাধান দেন। মারাটা আমি সাপোর্ট করি না। তাহলে কি কই যাবেন? আইনের কাছে যাবেন না? দিন করে যাচ্ছেন, অথচ আপনার দলের পক্ষ থেকে দেখেন ভাই, আমি যে আলোচনাটাতে যাইতে চাইছিলাম, আমি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমি মিলাই দেই, ডটগুলো মিলাই দেই। দেখেন কি ভূমিকা আপনার? আমি ডটটা মিলাই দেই, জাস্ট একদম উত্তর করে। আমি মিলানোর কিছু নাই, আপনার দলের একজন নেতা ডেইলি বলে যাচ্ছে এজ এ দায়িত্বশীল দল হিসেবে আপনার ভূমিকা কি? আমি জাস্ট আসলে অর্ডিনারি লোক না মোশাররফ ভাই, সেকেন্ড ম্যান। আমি 30 সেকেন্ড বললে আমার বক্তব্য কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হবে না, আমি তো আপনি ওইদিকে যাচ্ছেনই না, আপনি তো ওইদিকে যাচ্ছেনই না। মোশাররফ ভাই, আমি 30 সেকেন্ড একটু বলি, 30 সেকেন্ডই বলেন। দেখেন, একদম 30 সেকেন্ড বলবো। দেখেন, মোশাররফ ভাইকে যখন জিজ্ঞেস করতেছি মারবেন কিনা, বলতেছে মারবে না। তারপর যখন বলতেছি আইনের শাসনে যাবেন কিনা, আইনের কাছে যাবেন কিনা, না আইনে যাব না। কে বলছে আইনে যাব না? আপনি বলছেন, দেখেন আমি রেকর্ড আছে। এখন আমাকে বলে দেন, তাইলে আমি কি করব? আপনিই বলে দেন। আপনি দিল্লি বলে যাবেন, 14 টা করবেন, লন্ডন পাঠাবেন, আমেরিকা পাঠাবেন, অযোগ্য লোক। এবার একটু আপনি মারবেন তাই মোশাররফ ভাইয়ের কাছে আসি। মোশাররফ ভাই, আমরা যেটা দেখলাম সেটা হলো জেলা ছাত্র দলের সভাপতি রিংকন সহ 11 জনের জামিন পেয়েছে, কিন্তু কিছু হয় না সেখানে। আচ্ছা, এবং সেটা হলো যে এইটা কারা? সেই ছেলে ছাত্র দলের সভাপতি যিনি আলিফের উপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি, প্রধান আসামি। আচ্ছা, দ্বিতীয়ত হলো আমরা বিভিন্ন ছবি, ইউটিউব, ফেসবুকে, অন্যান্য ছবি, ভিডিওতে আমরা দেখেছি সে হামলার সেই দৃশ্য। প্রশ্ন হচ্ছে, আপনার দল বা আপনি নিজে এখানে বলছেন যে এই হামলা আপনারা সাপোর্ট করেন না, আমরা কোনোভাবে করি করে না,
এই ছেলেটার ব্যাপারে আপনারা কি মানে আমি কি একটা নিয়েছেন? আপনাকে কথা সে বলি, বিচার পাবে কি না না আমি একটু কথা বলি। আপনি দেখেছেন যে আপনি বললেন জেলা ছাত্র দল সহ, আমরা তো এটা সাপোর্ট করি না। জি। এনসিপি গিয়ে মামলা করেছে, মানে বিএনপি মামলা নেয় নাই বা নিতে পারবে না এরকম কোনো ভূমিকা বিএনপির পক্ষ থেকে রাখা হয়েছে? বিএনপির আচ্ছা, পক্ষ তাদেরকে থেকে মামলা রাখছে করতে কিনা যাবে না। মামলা রাখছে করতে কিনা যাবে জানি না। না। সারা ওই রাত্রে গভীর রাত পর্যন্ত সার্ভার ডাউন বলে মামলা নেয় নাই। হতে পারে পুরো রাত জুড়ে সার্ভার কাজ ডাউন করছে। হলে আপনি অনেক সময় আমরা নেটওয়ার্ক প্রবলেম হয় না আমাদের, এরকম আমাদের ইন্টারনেট সমস্যা হয় না, এইটা ভাই। প্রশাসন জবাব দেয়, এই দায়িত্ব তো সরকার। আর বিচার বিভাগ হলো এখন আপনাদের স্বাধীন। প্রশাসন তো, আপনি মোশাররফ ভাই। বললেন নো, না। এটা আপনাদের প্রশাসন না? না, না, বিচার বিভাগ না, কি না, আমার? পুলিশ- না, বিচার পুলিশ- বিভাগে তো পুলিশ- যাই নাই তাকে এখন। এখন পুলিশ, জামিন তাসিন দিছে, আমাকে বলতে দেন। এটা কি আমার না, না, দায়িত্ব? পুলিশের যিনি থানার ওসি ছিলেন, হ্যাঁ। তিনি ওই নাহিদ ইসলাম সহ অন্যরা যারা ছিলেন উনরা বলেছেন যে সার্ভার ডাউন, আমরা নিতে পারছি না। কিন্তু ওই আমার জায়গায় বক্তব্য সার্ভার হলো- ডাউন খালি। হ্যাঁ। আমার বক্তব্য হলো সার্ভার ডাউন ওকে ফাইন, আপনি লিখিত মামলা নেন, হাতে লেখা মামলা নেন, মামলা যদি সত্যতা থাকে আপনি ওই মামলা নিতে বাধ্য। মামলা নিছে তো। নিয়েছে কখন? এখন ওই টেকনিক্যাল প্রবলেমটা জি, আমার জি, দেখার বিষয় please, না, এটা তো please, এটা তো আমার দেখার বিষয় না। না, আপনি নিশ্চয়ই না। দেখতে হবে সরকারি দলের, আপনি যেটা বলছেন যে বাংলাদেশের যে কালচার কি, সরকারি দলের বিরুদ্ধে মামলা নেয় না, সেখানে মামলা নিয়েছে। কিন্তু আপনারা আবার যেটা করেছেন পরের দিন আর একটা পাল্টা মামলা করছেন, ওইটা নেওয়ার সময় কিন্তু সার্ভার আর ডাউন তো ছিল। মাইরি খাইলাম আমরা, এইটা অত মামলাও locally কি খাইলাম হয়েছে আমরা, অত তো আর আমরা জানি না। চোখও Locally। হারাইলো আলিফের, সেই বেচারা বিচারও পাইলো না। আমি না, বিচার শিওর করে বলি, এখনো আমি ভাই পায় একটা নাই কথা বলি, বলা- ভাই ভাই আমি একটা বলা- কথা বলি, মানে বলার টকশোর সময় বাইরে- আসে নাই। এই টকশোর বাইরে হুম। মোশাররফ ভাইয়েরও মন কাঁদে, মোশাররফ ভাই এটা দেখাইতে পারবে না। কে না, আমি সত্য বলতে, আমরা এটা তো দেখাইতে বলেছি, পারবে না মোশাররফ ভাই। আমরা তো বলবে, বলেছি এই বলবে, ঘটনার সাথে বিএনপি বুঝছেন? কোনোভাবে সম্পৃক্ত না, যারা কারণ করেছে উনারা তো তাদের ডেমোক্রেটিক নিজস্ব লোকজন ভাই। দায়িত্ব নিতে হবে। উনারা জি, হাসিনা হইতে তাদের পারবে না একটু কোনো। শুনি। যার কারণে মামলা হয়েছে আসি, তাসিন, আর শুনে আসি। প্রচলিত আইনের কাছে আত্মসমর্পণ করেছে, সেখানে আইনের কাছ থেকে জামিন দেবে কি না দেবে অ্যাবসলিউটলি আদালতের ব্যাপার, এটা তো আমাদের কোনো ইন্টারফেয়ারের কোনো সুযোগ নেই। না, কিন্তু আমার প্রশ্ন ছিল ফ্যাক্টটা বলুক যে ওইখানে মারামারি তো হইছে, রক্তাক্ত তো হইছে, সংঘর্ষ তো এটা তো হইছে, জাতি দেখছে, না, না, তারাই এটা মারছে। দেখছে। কিন্তু সুযোগ নেই। আচ্ছা ধরেন আপনি সবই দেখলেন, একজন লোককে আপনি দেখলেন খুন করছে বা আপনি আঘাত, আরে কাউকে ভাই আঘাত আমি করে একটা রক্তাক্ত কথা করছে। নাই, কিন্তু তারা জামিন দিলে আপনি তাসির বলবেন না যে একটা জামিন জিনিস দিবেন। লক্ষ্য করবেন, তাসির বারবার ওই জায়গায় যাচ্ছে, কিন্তু হবিগঞ্জের ঘটনার পর যে প্রতিদিন ওনারা বয়ান দিয়ে যাচ্ছে, ওই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। একটা দল দায়িত্বশীল ভূমিকা পালন ভাই, করে। আমরা যদি বয়ান দেওয়া বন্ধ করে দিই আপনারা খুশি হবেন? খুশি না হবেন? বয়ান না, আমি বলছি ওই লোকের, একটা দলের জেনারেল সেক্রেটারি, একটা দলের সে সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, এটা তো একটা তার- উত্তেজনা তৈরি করবে, অথচ ওই দল নীরব বোবা। হোয়াট ইজ দিস? আচ্ছা, তার ওই দলের উদ্দেশ্যটা কি? না এই যে এখন তারা চায় আপনারা কি বাংলাদেশটাকে অন্যদিকে নিয়ে যেতে? জি, আপনারা এই যে মুসুফ ভাই, এখন মাইরা মুসুফ ভাই, মোটামুটি এই বন্ধ যে- করাই এই যে দিচ্ছেন। তাসিন আপনি একটু যদি আমার সুযোগ দেন, জি, please। আমরা আমাদের মূল বলার ছিল যে সেটা হলো যে এই হবিগঞ্জের হবিগঞ্জের যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পরবর্তী যে ঘটনা, সেই ঘটনাটা আসলে পুলিশ প্রশাসন বলেন, রাজনৈতিক মানে সরকারি দল হিসেবে আপনারা যে এই অবস্থান, যে এই ভূমিকা দেখেছি, আমরা আসলে দায়িত্বশীল ভূমিকা দেখি নাই। না, এটা মনে হয় আপনি একবার যে জেনারেলাইজ করেন, এটা ঠিক না। এটা দেখা যাচ্ছে যে দলের পক্ষ থেকে কোনো ভূমিকা নেওয়া, মানে এটাকে সাপোর্ট দেয়, দল কিন্তু সাপোর্ট দেয়নি দলের পক্ষে। দেয় নাই, যে গাউসের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ। যে এই যে রিংকন, যে এখন আপনি- তাদের বিরুদ্ধে হ্যাঁ। সামান্যতম পদক্ষেপ না নিয়ে উল্টো একটি মামলা আপনারা মানে এনসিপির বিরুদ্ধে দিয়েছেন। না, আমি ঠিক আছে, আপনি যদি মনে করেন যে গাউসের বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে তারা মামলা তাকে আসামি করে নিয়ে গেল। তো মামলা নিবে না, তো সার্ভার কে ডাউন বলছে না উনি? আপনি পরে করেন নাই মামলা? পরে সার্ভার ডাউন আপনি মামলা করেন তো 2 দিন পর, তাও আবার এটা জামিন যেই দিয়ে দিন দিছে। করেন আপনি, আবার সাথে আপনি সাথে মামলা জামিন কেন দিয়ে তাকে দিছে। আসামি দেন নাই? আবার সাথে সাথে জামিন দিয়ে দিছে। ভাই দেখেন, আর জামিন কে দিয়েছে? আপনি একদিকে বলেন স্বাধীন বিচার বিভাগ চান, আবার জামিন দিয়ে দিয়েছে। দেখেন মোশাররফ ভাই, না, এইভাবে করে কিন্তু ছাত্রলীগের ছাত্রলীগের পোলাপানও জামিন পাই যাইতো। কারা? পিটাই তো ইচ্ছা মতন ছাত্র দলের পোলাপানদেরকে, না রে কোর্টেও ভাই, যাওয়া লাগতো না। আমরা জেল খাচ্ছি, আমরা অটো বুঝি জামিন, কত অটো জামিনে। জামিন, অটো ভাই, অটো জামিনের গল্প তো আপনি জানেন। না, অটো জামিন যেরকম জানি, আবার অটো আসামিরও মানে ঘটনা জানি। এই যে অটো হ্যাঁ। আসামি হয়ে গেছে আচ্ছা, তো, আমরা LNCP সবাই। তাও দিছে আবার মোবাইল চুরির মামলা। এই মামলাটা দেখেন আবার ঠিকই নিছে। কি পরিমাণ আনফরচুনেট, কোন দেশে বাস করে আমি জানি না। আচ্ছা, এট লিস্ট বিএনপি সরকারের সময় আইসা একটা, আমরা মানে, শেষ ভাই করব। আপনি কি সত্যি বিশ্বাস করেন সার্জিস মোবাইল চুরি করছে? এটা সুযোগ আমার আর কোনো বক্তব্য নাই। না মোশাররফ ভাই খালি এতটুকু আমার বলুন। কথা হলো যে তাসিন খুব পরিকল্পিতভাবে তাদের নেতাদেরকে সেভ ওইদিকে যাচ্ছে না সে। এই যেমন আজকে যে উনি যেটা বলছে, জি। আজকেও নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলছে, শেখ হাসিনা আমাকে কারাগারে নিয়েছিল, উনি কাফফারা দিয়ে এখন দিল্লিতে আছে। তারেক এটা রহমান আগে বলছে, আরো 2 দিন আগে। আজকে দেখলাম আমি। না, আগে আপনি আর আসছে। তারেক রহমান, আপনি কাফফারা দিয়ে কই যাবেন? দিস ইজ দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ।
জি, আমার মনে হয় তাহসিন আপনি একদম ছোট্ট করে একটু বললে আমি দেখেন ছোট্ট করে দিব। সহজ কথা হচ্ছে এমন একটা অপরাধ যে অপরাধটা আমরা সবাই দেখছি সংগঠিত হইতে, সবাই। সেই অপরাধীদেরকে ধরানোর জন্য একটা দলকে মার্চ করে হবিগঞ্জের শত বাধা পার হয়ে, ওই যে ট্রাকের বাধা, এরপর হলো লাশের গাড়ির বাধা, এরকম সকল বাধা পার হয়ে যাইতে হইলো। সেই বাধার মধ্যে আবার যখন পুলিশকে জিজ্ঞাসা করা হইলো যে আমরা সামনে যাইতে দিতেছেন না কেন, পুলিশ বলছে পেছনে বিপদ। যেই বিপদ থেকে উদ্ধার করার জন্য পুলিশের সেখানে থাকার কথা, তারা আমাদেরকে বাধা দিয়ে বলছে। তাও আমরা সেখানে গেছি। আমরা সেখানে যাওয়ার পর সেই মামলাটা সার্ভারের কারণে নেওয়া হয় নাই। আচ্ছা। স্পষ্ট অপরাধ যেটা সবাই দেখছে, এই ধরনের অপরাধীদেরকে আবার জামিন দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে। শেষ ফলে করি দেখেন একটু এই স্পষ্ট অপরাধের আর কোনো ইয়া হয় না, আমি মনে ব্যাখ্যা করি হয় না। শুধু এই ধরনের প্ল্যাটফর্ম অথবা জনগণের একটা রাজনৈতিক দল হিসেবে বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। আমাদের দায়িত্ব ভাই, ওখানে যে ট্রাক দিয়া যে পদযাত্রা আটকাইলো, এটা পুলিশের, এটা কি বিএনপি গিয়ে করেছে বা বিএনপির না, ছেলেরা না, করেছে? BNP খালেদা করেছে। জিয়ার বাসভবনের এর জন্যই সামনে আমরা যারা বলি, বাধা দিত, পুলিশের ওটা কারা করতো? না আমি এখনো বলি এর জন্য আমরা বলি এখনো কি আমরা প্রশাসন থেকে শেখ হাসিনার বুথকে আমরা তাড়াতে পেরেছি? আমরা তো এখনো এর জন্য বলছি এদেরকে মেন্টালি পরিবর্তন করা হচ্ছে, পুলিশের মনোবল বাড়ানোর চেষ্টা হচ্ছে, আমরা অনেকদেরকে অবসর দিয়েছি। এখন আপনি মনে করেন শেখ হাসিনার সব তারা বাংলাদেশে চলে গেছে, তারে ক্লোজ করে দেন, সে তো শেখ হাসিনার পুলিশ হবে হয়তো প্রক্রিয়া হবে, ঠিক আছে। জি, প্রক্রিয়া হবে হয়তো। জি, আমরা আজকে আর একদমই সময় নেই। মানে তাহসিন এবং এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।